আমাদের সাথে জনাব আহসানুল মাহমুদ জুবায়ের আছেন। আপনার কাছে চলে যেতে হবে। আমি জানি যে আপনাদের পার্টি স্ট্রাকচার নিয়ে আপনার অনেক কিছু বলার আছে। আই উইল লিসেন টু দ্যাট। কিন্তু একই সাথে বিশেষ করে এই প্রশ্নটা আমি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছেও রাখতে চাই, আপনার কাছেও স্পেসিফিক্যালি। আমরা যেটা জানতে চাচ্ছি আপনাদের যে ফাইন্যান্সিং মডেলটা আছে সেটার প্রশংসা ছাড়া সেটার সমস্যাটা কি, সেটার প্রবলেমটা কি, এবং সেইটার জন্য হচ্ছে কি আপনাদের কোনো ধরনের চিন্তা ভাবনা আছে কিনা, কি প্রবলেমটা আপনারা ফেস করছেন যে ফাইন্যান্সিং মডেলটা আপনারা ইউজ করছেন। আগে ফাইন্যান্সিং মডেলটা বলতে। জি, ধন্যবাদ। উপস্থিত সম্মানিত যারা এখানে বিশেষজ্ঞ আছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসলে তো এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের মডেলটা বলতে হবে এবং আপনারাই বলবেন যে আমাদের সমস্যাটা কি। আমাদের সমস্যা তো আমরা বুঝবো না, আউটসাইডার হিসেবে আপনারা বুঝতে পারবেন। মূল কথা হচ্ছে যে এই পেপার যেটা প্রেজেন্টেশন করেছেন, আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন কিনা জানি না, তোমাকে আমাদের সাথে সম্ভবত কোনো আলাপ হয়নি। জামাতে ইসলামের সাথে, আমি জামাতে ইসলামের সেন্ট্রাল বডির সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ যেটাকে স্থায়ী কমিটি বলে, সাথে আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মিডিয়া বিভাগের চিফের দায়িত্বে আছি। সংগঠনের টপ 3টা বডিতে আমি আছি এবং আমার জামাত ইসলাম করার বয়স হচ্ছে এখন 25 ইয়ার্স। ছাত্র শিবির শেষ করে 2001-এ আমি জামাত ইসলামকে জয়েন করেছি। ছাত্র শিবিরের সেন্ট্রাল প্রেসিডেন্ট ছিলাম আমি। এই জন্য আমাদের প্রসেসটা, মডেলটা আমার মনে হয় ক্লিয়ার থাকলে অনেক কিছু হবে। আমি মনে করি এটা একটা মডেল হতে পারে যদি কেউ এলাও করে। আমাদের প্রথম নীতি হচ্ছে যে রসিদ ছাড়া কোনো আয় নেই এবং ভাউচার ছাড়া কোনো ব্যয় নেই। রসিদ ছাড়া কোনো আয় করতে পারবেন না। যা আয় হবে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যাই হোক না কেন সেটা রসিদ। ব্যয় যেটা হবে তার সাথে ভাউচার থাকবে, সাপোর্টিং ভাউচার থাকবে। একটা লিখে দিলাম যে আমি 50,000 টাকা খরচ করছি, এটা বলা হবে না, ডিটেলস তাকে দিতে হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের আয়ের উৎসটা কি। আমাদের গঠনতন্ত্র আয়ের উৎসটা খুব ক্লিয়ারলি বলা আছে এবং এর বাইরে আমাদের কোনো আয় নেই। আমাদের ম্যান পাওয়ার বলে আমাদের সদস্য আরোপণ যেটা বলি, এবং আমাদের কর্মী, এরা হচ্ছেন আয়ের উৎস। প্রতি মাসে তারা সংগঠনকে তাদের সামর্থ্য অনুযায়ী একটা কন্ট্রিবিউশন করে। সদস্যদের জন্য তাদের আয়ের 5% দিতে তারা বাধ্য। যিনি শপথ নেন, রোকন আমরা যাদেরকে বলি, খোলামেলা বলতেছি, এগুলো আমাদের গঠনতন্ত্রে লেখা আছে। আমরা হাজার হাজার লাখ লাখ কপি গঠনতন্ত্র ছাপাই, এই জন্য এটা লুকানো কিছু না। 13 সালে শেখ হাসিনার সরকার আমাকে গুম করলেন এবং 5 দিন আমাকে সকাল থেকে আরম্ভ করে রাত পর্যন্ত দফায় দফায় এগুলো জিজ্ঞেস করলেন। আমি বললাম আমার এই সব কথার প্রমাণ পাবেন, জামাত ইসলামের অফিস তালামারা আছে, খুলেন আপনারা, গিয়ে গঠনতন্ত্র দেখেন, আমি যা বলতেছি সেটা মিল আছে কিনা। মানে আমাদের আয়ের উৎসটা কি, খুব কৌতূহল ছিল তাদের, একটা আয়ের উৎস কি, জামাত কিভাবে এত লাখ লাখ কোটি কোটি টাকা, ইত্যাদি ইত্যাদি বিষয়। এটা হচ্ছে আমাদের আয়ের প্রধান উৎস। আমাদের টোটাল ম্যান পাওয়ার যে যতটুকু পারে দেয়, শুধু সদস্যরা 5% দেয়। আমাদের যত পাবলিকেশনস আছে, আমরা হাজার হাজার কপি আমাদের গঠনতন্ত্র, সংগঠন পদ্ধতি, আমাদের লিটারেচার, এগুলো আমরা ছাপাই আমাদের জনশক্তি পড়ার জন্য। সিলেবাসে দেওয়া আছে, প্রায় শতাধিক বই আছে। এই বইগুলো থেকে 2-4-5 টাকা করে আমাদের লাভ হয়, মিনিমাম একটা কষ্ট আমরা রাখি, যাতে আমাদের গ্রাসরুট লেভেলে কর্মীরা পড়তে পারে। এই হিসাবে এখান থেকে আমাদের একটা বড় আয় আসে। এছাড়াও বিভিন্ন ধরনের সুদী শুভাঙ্গীরা ডোনেশন দেন, এই যাদের সব হচ্ছে আমাদের আয়। এবং সেটা অবশ্যই যেটা বললাম, রসিদ ছাড়া কোনো আয় হয় না। আমাদের রেজিস্টার খাতা আছে। 2008 সালে যখন আরপিও হয়, সব দল রেজিস্ট্রেশন হয়েছেন, আমরাও পেয়েছি, এবং তখন থেকে আমরা আমাদের অডিট রিপোর্ট দিয়ে আসছি। মাঝখানে 15 বছর ছিল না, আমরা এই বছর আবার অডিট রিপোর্ট দিয়েছি, যেটা আপনারা জেনেছেন, দেখেছেন। বেশ বড় একটা অ্যামাউন্ট আপনারা দেখেছেন। আমরা যা আছে ছেড়ে দিয়েছি, আমরা লুকাইনি, আমাদের যা ছিল সেটা আমরা দিয়েছি। ব্যয়ের ক্ষেত্রেও সেম, যে ব্যয়টা হবে একদম গ্রাসরুট থেকে আরম্ভ করে টপ লেভেল পর্যন্ত টোটাল ব্যয় আমাদের হিসাবের মধ্যে আছে। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে আমাদের প্রতি বছর অডিট হয়, ইন্টারনাল অডিট হয়, এবং সেটা কোনো ঘোষণা ছাড়াই অডিট হয়। যে জানুয়ারি মাসে আপনার অডিট হবে, বছর শেষ ডিসেম্বর, জানুয়ারিতে আপনার অডিট হবে। এবং এই অডিটটা এই সময় হয়েছে যখন আমার নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আমি নিজে একটা সিটির আমির ছিলাম দীর্ঘ 12 বছর, বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি, 12 বছর আমির ছিলাম। তো নিজের খুব বিরক্ত লাগতো যে আমার তখন খাওয়ার সময় নেই, থাকার সময় নেই, বাড়ি সব ছাড়া, আমি কোর্টে যেতে পারি না। এই সময় অডিটর বলতেছেন যে আমরা অডিটের জন্য আসতেছি, কালে আপনার অডিট। এবং খুব মানে চাষা চুলা যেটাকে বলা হয় সব ভাষায়, এই ধরনের অডিট করেছেন কোনো মার্সি ছাড়াই। অর্থাৎ ট্রান্সপারেন্সির ব্যাপারে দলীয়ভাবে আমরা এই ব্যাপারে কোনো ছাড় দিই না।
এই জন্য জামাত ইসলামী এজ এ অর্গানাইজেশন আলহামদুলিল্লাহ শত চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে আছে। তখন আমাদের খুব প্রশ্ন হতো যে এত ঝামেলার মধ্যে অডিটর আসে, এটার কোনো কাম কাজ নেই, চলে আসে। তো এখন বুঝতেছি যে এই সতর্কীকরণ, এই শক্ত ভূমিকা, এই মানে আপাত নির্দয় বা নিষ্ঠুর আচরণ দিন শেষে দলের জন্য, আমাদের জন্য, সবার জন্য ভালো আছে। তাইলে আমাদের আয়, আমাদের ব্যয়, আমাদের অডিট ক্লিয়ার করলাম, এবং আমরা আরপিও এবং বিশেষ রেজিস্ট্রেশনের কারণে আমরা এই সবগুলো বিষয় আমরা মেনটেন করি দিয়ে আমাদের এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে এখানে দলীয় একটা নীতি নির্ধারকরা ঠিক করতে হবে যে তাদের এই আয় ব্যয় রিপোর্টটা তারা দলীয় ফোরামে দেবেন। আমাদের সবগুলো দলীয় ফোরামে, কেন্দ্র, মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত সেখানে আমাদের পার মান্থ যে আয় হয় সেটা আমরা সেখানে পেশ করি। এবার রিপোর্ট ফর্ম আছে আমাদের, রিপোর্ট ফর্মে আয় কত, ব্যয় কত, উদ্বৃত্ত কত, ঘাটতি কত। তাইলে প্রত্যেকটা ফোরামে আমাদের এটা হয়, এবং সেখানে যে কোনো একজন জনশক্তি হাত তুলে প্রশ্ন করতে পারেন যে আয়ের সাথে ব্যয় মিলে না, ব্যয়ের সাথে আয় মিলে না, ইত্যাদি, তার বলার তার পুরো অধিকার আছে। এই কথাটা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আমার জাস্ট ছোট্ট দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলবেন যে আপনাদের ফান্ডিং এর একটা বড় সোর্স আসে হচ্ছে ডোনেশন গুলো থেকে, রাইট? এখানে আমি শিওর দ্যাট বিজনেস ইস্যু থেকেও ডোনেশন আসে, বা এটা কি শুধু ব্যক্তি থেকে আসে না অর্গানাইজেশন থেকেও আসে? যে কেউ দিতে পারে না। আচ্ছা, আমার একটা যেটা প্রশ্ন, যেটা জানার কথা, যে কথাটা এসেছে নেওয়ার ক্ষেত্রে আমরা এটা দেখি যে এমন কোনো ব্যক্তির কাছ থেকে দেই না যার আয়ের উৎসটা প্রশ্নগত। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যে কথাটা বলা হলো যে অন্যান্য বিজনেস গ্রুপগুলো অনেক সময় অন্য পলিটিক্যাল পার্টিগুলোকে দিতে চায় না, কারণ তারা আয়ের সোর্সটাকে ডিসক্লোজ করতে চায় না। জামাতের ক্ষেত্রে তাহলে এটা কোনো সমস্যা না, এই ধরনের কোনো সমস্যায় জামাত পড়তে হয় না? বড় সমস্যা, জামাতকে দিবে কই থেকে? গত 15 বছর তো জামাতকে দেওয়া তো দূরের কথা, বরং জামাতের আশেপাশে লোকজন আসে না। আসলেই তো অর্থের যোগানদাতা, অনেকে মামলা করছে, সেটা তো ফান্ডিং, পুলিশ মামলা করছে যে আমাদের অর্থের যোগানদাতা দিতে না, সেটা আমাদেরকে 500 টাকাও নিবে, কিন্তু ওই কারণে অর্থের যোগানদাতা বলে মামলা করছে। এই ধরনের অন্তত কয়েক হাজার মামলা হয়েছে যেখানে এগুলো আছে। তাহলে সেটা তো একটা ফান্ডিং এর সমস্যা। সেকেন্ড যেটা, যে আপনাদের পার্টির যে তাহলে মোবিলাইজেশন গুলো যেটা হয়, যেটা আমরা শুনলাম যে এই রিসার্চ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর মোবিলাইজেশনের একটা বড় ধরনের কস্ট আছে। আপনাদের তো যেহেতু একদম আইডিওলজিক্যাল পার্টি, এবং ওই লাইনে যেভাবে আপনি বললেন সদস্য এবং হচ্ছে গিয়ে বাকি যারা নেতা তাদের কাছ থেকে আপনারা নেন, তাহলে এই মোবিলাইজেশনের বিশাল কস্ট তো একটা হয়, সেটার খরচটা কিভাবে? এই যে আয় থেকে আমরা খরচ করি, যে সমস্ত খাতে খরচ করা আছে, অফিস ভাড়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি যেগুলো আছে, কোনো একটা মিটিং আছে, ইনডোর আউটডোর যে সমস্ত মিটিং, জনসভা ইত্যাদি যা আছে, অন্যান্য যে সমস্ত রেগুলার এক্সপেন্ডিচার যেগুলো আছে, রেগুলার এক্সপেন্ডিচার সহ সব কিছু এখান থেকে ব্যয় হয়। কিন্তু মূল কথা হচ্ছে যা আয় হবে তা ব্যয় হবে, ব্যয় এবং আয়ের স্বচ্ছ রিপোর্ট রাখা হয়। কোনো ধরনের কোনো ব্যয়ের কোনো রিপোর্টের বাইরে আসবে না। পার্সোনালি আমি যদি একটা খরচ বেয়ার করে ফেলি যে আমি ঠিক আছে আজকে খরচটা আমি দিয়ে দিলাম, সেটা আলাদা জিনিস। কিন্তু যদি দল থেকে খরচ নেই আমি, তাই এটার অবশ্যই আমরা সবটা রাখবো। যেমন আজকে মিটিং হচ্ছে, আমরা একটা সুধী সমাজ দেখেছি, এখানে হয়তো খাওয়া দাওয়া, নাস্তা ইত্যাদি হচ্ছে, প্রায় 10,000 20,000 টাকা খরচ হচ্ছে, এটা পার্টির ফান্ড থেকে যাবে এবং এটা হিসাব করা হয়। এই হচ্ছে বিষয়। সো এটার কোনো উইকনেস দেখেন আপনি মডেলটার, যে মডেলটার কোনো দুর্বলতা আছে যেটা আপনার পার্টিকে ক্ষতি করছে বা পার্টিকে হচ্ছে ঠিকঠাক মতো গ্রো করতে হেল্প করছে না? আমাদের এখন এই যে মানে মূল যে নিয়মগুলো আমি বললাম, যেগুলো আমরা সময় সময় এই সমস্ত বিষয়গুলোকে আরো ট্রান্সপারেন্সি এবং আরো অ্যাকাউন্টেবল করার জন্য যতটুকু আমরা সেটা করি গিয়ে হিসেব নিকাশ রাখার ক্ষেত্রে, আগে শুধু ম্যানুয়াল ছিল, এখন আমরা সেটাকে ডাটাবেস করে রাখতেছি যাতে এটা পাওয়া যায়, মূল সব কিছু রাখা যায়। বছরের শেষে টোটাল বছরে আয়, টোটাল বছরে ব্যয়, মোটা দাগে বড় বড় আইটেমে যে সমস্তগুলো আমরা একটু এইভাবে দিন এগুলো অনেকগুলো আপ টু ডেট হচ্ছে আর কি। জি।